অনেকদিন আগে হিমাংশুপুর নামক একটি গ্রামের পূর্ব পাড়ায় একটি লোক তার স্ত্রীর সাথে বসবাস করত। বলি, এইভাবে আর কতদিন চলবো? একটু কাজ কাম করলেই তো পারো নাকি? আমি তো কাজ কম করতেই চাই, কিন্তু আমাকে তো কেউ কাজ দিতেই চায় না। ঘরের মধ্যে সারাদিন শুয়া বসে থাকলে তুমি কাজ পাইবা কোত্থেকা? কও দেখি। আমাকে কেউ কাজ দেয় না। আমরা গরিব বলে আমাদের কেউ কাজ দিতে চায় না। না কাজ করলে না খাইয়া মরতে হইব, তখন বুঝবা কেমন লাগে। কাল সারাদিন ধরে কাজ খুঁজলাম, একটা কাজও পেলাম না। আবার তুমি এখন বকাবকি শুরু করেছো। কেউ কাজ না দিলে আমি কাজ কিভাবে করব? তোমার আর কাজ করতে হইব না, যত দায় পড়ছে সব আমার। সারাদিনই বক বক, আমার আর ভালো লাগে না। আমি যাচ্ছি। হ্যাঁ, যাও যাও, যেইখানে খুশি সেইখানে যাও, খাইতে পড়তে তো আর দিতে পারো না। এইসব কথা বলে নিতাই বাড়ি থেকে বেরিয়ে একটি মাঠের মধ্যে গাছের নিচে বসে থাকে। ভাই, তুমি এখানে কি পড়ে বসে বসে ঘুমাচ্ছ নাকি? না ভাই, এই বসে আছি, কি আর করব। তা ভাই, তোমার কোনো কাজকর্ম নেই? এখানে সারাদিন বসে থাকো, কাজ কম করো না বলে বউ ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, কোনটা? আমি তো কাজ করতেই চাই বলো ভাই, কিন্তু আমাকে কাজ কে দেবে বলো? নিজের কাজ করার ইচ্ছে থাকলে অবশ্যই কাজ করা যায়। তোমার মতো এরকম মানুষ আমি আর কোথাও দেখিনি বাবা। তা ভাই কোথায় চললে? এই তো ভাই, হাটের দিকে যাইতেছি। কয়েকদিন ধরে বউ আমার অসুস্থ, বাড়িতে ভাত রান্না হয় নাই, তাই আর কি কিছু খাবার আনতে যাচ্ছিলাম। আচ্ছা, তাহলে যাও, আমিও বাড়িতে যাই। নিতাই তারপরে বাড়িতে যায়। এই কই গো, এই কটা খেতে দাও, আমি কিছু খাইনি সারাদিনে। আমি খাউন কই পামু? তুমি কি খাউন আনছো? রাতের জন্য কিছু রান্না করনি? হ্যাঁ, করছি। কি আর রান্না করমু? পাশের বাড়ির আমলের মাঠ থাইকা কয়টা কদর পাতাই আনলাম, সেগুলাই ভর্তা রান্না করছি। তাহলে দাও, ওগুলোই খেতে দাও। বসো, আমি খাইতে দিতাছি। এই গরিব বলে কেউ আমাকে কাজ কাম দিতে চায় না। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলো? আমাগো বাড়ির ওই পাশে যদি একটা খাবারের হোটেল দেই, তাইলে কেমন হয়? ভালোই হবে, কিন্তু আমাদের খাবারটিকে কেউ খেতে আসবে? দেখো, আগে হোটেল শুরু করো, দেখবা হইব। আস্তে আস্তে সব হইব। তাহলে হোটেলটাই বানাবো। কালকে থেকে কাজ শুরু করে দেব। কই গো, বাড়িতে আছো? তুমি আইছো? বলি, আজকে কোনো টাকা পয়সা হইছে? আচ্ছা শোনো, আমাদের হোটেলে তো কেউ খেতে আসে না গো। এতদিন তো হইয়া গেল, তাও আজ অব্দি কোনো উপার্জন করতে পারতাছো না। আমরা কি করবো এখন? আমার মনে হয় না আমাদের এখানে হোটেলে আর কোনো লোক আসবে খেতে। আর একটু ধৈর্য ধইরা দেখো না কি হয়। আর কয়দিন দেখো, যদি লোক না হয় তাইলে হোটেল বন্ধ কইরা দেওয়া যাইব। আজও তো কেউ এলো না গো বউ। কি আর করবা কও, দেখো কি হয় কালকে। পরের দিন বিকেলে হঠাৎ একটি বৃদ্ধ লোক আসে হোটেলে। বাবা, আমি অনেক ক্ষুধার্ত বাবা, ও অনেক দিন ধরে কিছু খাই না। আমার কাছে কি মনে করে এসেছো তাহলে তুমি? আমাকে কিছু খাবার দেবে বাবা তুমি? কি আর বলবো, আমার নিজেরই তো পেট চলছে না। এই এত করে যেহেতু বলছো, তাহলে দিতে পারি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা।
ভেতরে এসে বসো, আমি তোমাকে খাবার খেতে দিচ্ছি। আপনি আমার হোটেলের প্রথম কাস্টমার বলে কথা। বাবা, আমার কাছে তো কোনো টাকা নেই। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোমার যেন ব্যবসা অনেক ভালো হয়। হ্যাঁ, আপনি তো আমার বাবার মতো, আপনি আমাকে আশীর্বাদ করলেই হবে। আমি এমনিতে অনেক গরিব মানুষ, আমাকে একটু আশীর্বাদ করুন, যাতে আমার হোটেলটা একটু ভালোভাবে চালাতে পারি, আমি আর আমার পরিবারকে খাওয়াতে পারি। তুমি আমায় আজকে খাওয়ালে বাবা, খোদা তোমায় মঙ্গল করুক, তোমার যেন অনেক আশীর্বাদ রইল। আবার আসবেন এখানে, যখনই আপনার ক্ষুধা পাবে তখনই আমার কাছে চলে আসবেন খেতে। হ্যাঁ বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা বাবা, তাহলে আমি উঠি, খোদা তোমার মঙ্গল করুক। এই কই গো, এই কোথায় গেলে? এক গ্লাস পানি দাও তো। ইনকাম হয়নি, তবে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা গো? এই জানো, একজন বৃদ্ধ লোক এসেছিল আজকে হোটেলে। তারপরে নিতাই তার বউকে সবকিছু খুলে বলে, দেখো, এবার থেকে হোটেলে আমাগো লোক হইতেও পারে। হলে তো ভালোই হবে। আমার কি মনে হয় জানো, ওই বৃদ্ধ আমাগো লেগে একটা ভালো উসিলা ছিল, আর ওইসব মানুষের কথা খোদা কবুল কইরা নেয়। তোমার কথাই যেন হয় বউ, তোমার কথাই যেন হয়। পরের দিন সকালে এই কই গো, আমি হোটেলে যাচ্ছি। সাবধানে যাইও। হোটেলটা এবার খুলি, সবকিছু ঝাড়পোছ করে খাবারগুলো সব ঠিক করি। ভাই, তোমার হোটেলটা খুলো এবার, আমি কিছু খাবার নেব। ভাই, একটু দাঁড়াও, আমি একটু ঝাড়ঝুড় দিয়ে নি। আমাকে দুটো পরাটা আর ডাল দিও তো। এই নাও, এই তোমার পরোটার ডাল। বাহ, খেতে তো অনেক সুন্দর তোমার পরাটা আর ডাল। কার কাছ থেকে শিখেছো এসব বানানো? এগুলো সব আমার বউয়ের হাতের খেল বলতে পারো। তাই নাকি? এই নাও, ধরো তোমার খাবারের দাম। আসি আমি এবার। আবার এসো গো। হে খোদা, তুমি আমার ভাগ্যটা বুঝে এবার খুলেই দিলে। কোথায় গিয়েছিলে ভাই তুমি? আরে বলো না ভাই, সকালে উঠে ক্ষুধা লেগেছিল, তাই নিতাইয়ের ভাইয়ের হোটেল থেকে কিছু খাবার খেয়ে এলাম। তাই নাকি? খাওয়া খাওয়া গিয়েছে ওর হাতের খাবার? ওরা যে গরিব। ভাই, তুমি তো না খেলে বিশ্বাস করতে পারবে না, ওরা এত সুন্দর খাবার বানায়, আমার মুখে তো এখনো লেগে আছে মনে হচ্ছে। তাই নাকি? ভাই, তাহলে তো গিয়ে খাওয়া দরকার। আমি তাহলে যাই ভাই, তুমি এখন থাকো। তারপর নিতাইয়ের হোটেলে যায় প্লাবন। ভাই, আমাকে একটু তাজা সবজি দেবে? বসো ভাই বসো, এক্ষুনি দিচ্ছি। একটু দ্রুত দাও, আমায় আবার খাওয়া দাওয়া করে কাজে যেতে হবে। এই নাও ভাই, তোমার খাবার, খেয়ে দেখো কেমন হয়েছে। নতুন নতুন হোটেল খুলেছি তো। তোমার খাবারগুলো তো অনেক সুন্দর, আমার পেটটা ভরে গেল। ধরো, এই নাও তোমার টাকা। নাও, আমি এখন আসি গো। আবার এসো কিন্তু। কি গো, আজ এত দেরি হইল যে তোমার বাড়ি ফিরতে? কি বলবো গিন্নি, খুশির খবর আছে। কি খবর গো? এই জানো, আজকে হোটেলে অনেক ভালো বেচা কেনা হয়েছে। খোদা মনে হয় এবার আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। খোদার কাছে অনেক অনেক শুক্রিয়া। এইবার খাওয়া দাওয়া কইরা ঘুমাইয়া পড়ো, সকালে আবার উঠতে হইব। কই গো, আমি গেলাম তাহলে হোটেলে।
খেয়াল রেখো, সাবধানে থেকো। হ্যাঁ গো, তুমিও তাড়াতাড়ি বাড়িতে চলে আইসো। তারপর নিতাই তার হোটেলে যায় এবং সেই দিন তার হোটেলে অনেক লোক খেতে আসে। তার হোটেলের সুনাম ছড়িয়ে পড়ে সারা এলাকায়। একদিন নিতাই, তোমার হোটেলের খাবার নাকি অনেক ভালো হচ্ছে শুনলাম। হ্যাঁ মোড়ল মশাই, কিন্তু কেন, কি হয়েছে? ওই সামনে আমার বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান আছে। আমি কি করতে পারি মোড়ল মশাই? আমি চাই তুমি সেই অনুষ্ঠানে সব খাবার আয়োজন করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি অবশ্যই করব। কই গো, কোথায় গেলে? জানো কি হয়েছে আজকে? কি হয়েছে? মোড়ল মশাই তার বাড়িতে অনুষ্ঠানের সব খাবারের দায়িত্ব আমাদেরকে দিয়েছে। তুমি কি সত্যি কইতেছো গো? হ্যাঁ গো, হ্যাঁ। আমাগো দিক মুখ তুইলে তাকাইছে, আর আমাগো আর কোনো চিন্তা করতে হইব না। তুমি একদম ঠিক বলেছ। আগামী পরশুদিন সবকিছুই বায়না আছে। আজকে থেকে তুমি প্রস্তুতি নাও, সবকিছু করে রাখতে হবে। তুমি একদমই চিন্তা কইরো না, আমি সব কিছু ঠিক কইরা দিব। এভাবে তারা মোড়ল মহাশয়ের বাড়ির অনুষ্ঠানের সব খাবারের দায়িত্ব পালন করে আর অনেক সুনামও অর্জন করে। তারপর থেকে তাদের আর কখনো কষ্ট করতে হয়নি। নিতাই তার পরিবারকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। হাচাইপুর নামক একটি গ্রামে এক ব্যক্তির দুইটি মেয়ে ছিল। বড় মেয়েটির নাম ছিল স্নেহা এবং ছোট মেয়েটির নাম ছিল নেহা। তাদের মধ্যে সব সময় খুনসুটি লেগেই থাকত। মা, ও মা, দেখো না, পুচকি আমার রাখা সব চিড়ে ভাজা খাবার খেয়ে ফেলেছে। বড় হয়েছিস তো অনেক, এখনো এমন করলে হয়? ও তো ছোট মানুষ, খেতে ইচ্ছে হয়েছে খাইতেই পারে। তুমি বলো মা, আমার কি একটুও খেতে মন চায় না? ও যদি সব খাবার খেয়ে ফেলে দেয়? তোর বাপে বাড়িতে আসুক, তারপর তোর বাপের কাছে কস। আমার কাছে এত ভ্যাগর ভ্যাগর করিস নে তো। আচ্ছা ঠিক আছে, আজকে বাবা বাড়িতে আসুক, আমি বলবো আমার সাথে সবাই এমন করে। অন্যদিকে স্নেহার বাবা বাড়িতে আসার পথে, কি ভাই, তোমার তো সংসার ভালোই চলতেছে মনে হয়। দুইটা মাইয়া লয়ে তো সুখেই আছো। হ ভাই, উপরওয়ালা দয়ায় ভালোই আছি। মাইয়া দুইটা আমার লক্ষ্মী বটে। তা তোমার সংসার কেমন চলতেছে? তুমগো আশীর্বাদে আর উপরওয়ালার দয়ায় ভালোই চলতেছে। মাইয়া দুইটা আমার বাড়ি মিষ্টি। যাক, ভালাই হইছে। তো এখন কই যাইতাছো? বাড়ির দিকে যাইতাছো নাকি? হ, বাড়িতেই যাইতাছি। দুপুর তো হয়ে আইলো, বাড়িতে যাইয়া কয়টা খাইয়া দেয়া আবার মাঠে আইতে হইব। বাবা, তুমি এসেছো? দেখো না, সব চিড়ে ভাজা খেয়ে ফেলেছে পুচকি। মন খারাপ করিস না রে মা, আমি আবার ওবেলায় হাটে গিয়া তোর লেগে ভালা খাবার লয়ে আমু। বাবা, তুমি একটা কাজ করো, আমার জন্য তুমি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসো। তুই যা কইছস মা তাই হইব। তোর লেগে আমি হাটেতে ইলিশ মাছ কিনা লয়ে আমু। আমি জানি বাবা, তুমি আমার জন্য আনবে, কারণ আমার যে ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। তোর মা কই? আমারে কয়টা খাইতে দিতে ক। বাবা, মা তো রান্নাঘরে রান্না করছে। ঠিক আছে রে মা, তোর মারে কয়টা খাইতে দিতে, আমার অনেক খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি দিদির জন্য বাজার থেকে ইলিশ আনবে আর আমার জন্য কি আনবে? ওরে পাগলি মাইয়া আমার, তুই যা খাইতে চাস তাই তোরে আইনা দিমু। যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। বউ, ও বউ, কয়টা খাইতে দাও, আমারে আবার হাটে যাইতে হইব। হ্যাঁ দিচ্ছি,
বাপ আর মেয়ে মিলে আমাকে আর আস্ত রাখবে না তোমরা, সব সময় কিছু একটা লেগেই থাকবে। তোমাদের দেখাশোনা করতেই আমার জীবনে শান্তি নেই। আরে বউ, মাইয়া গো সামনে এত কথা কওকে, আমারে কয়টা খাইতে দাও তো। ঠিক আছে, দিচ্ছি। শোনো, শুধু ইলিশ কিনেই বাড়ি নিয়ে এসো না, সাথে কিছু সবজিও কিনো, সারা সপ্তাহ তো খাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে তাপস বাজারে যায়। মাশাআল্লাহ ভাই, আপনার ইলিশ মাছ কত কইরা? এই তো ভাই, বেশি না, মাত্র 5 টাকা কেজি। মাছের দাম এত বাইরে গেছে। হ, তা তুমি কি ইলিশ মাছ নিবা নাকি ভাই? হ, নেওয়ার লেগেই তো আইছি। আমারে বড় দেখে 2টা ইলিশ মাছ দাও তো। এই নাও, ধরো তোমার ইলিশ মাছ। তা কত টাকা হইল ভাই? বেশি না, মাত্র 12 টাকা দিলেই হইব। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার 12 টাকা। আমি তাইলে আসি। আচ্ছা ঠিক আছে, আসো তাইলে। কি ভাই, ইলিশ মাছ কিনলা নাকি? হ ভাই, অনেকদিন পরে কিনলাম। মাইয়া 2টা শখ করছে 2টা ইলিশ মাছ খাইবো, এর লেগে 2টা ইলিশ মাছ কিনা লয়ে আইলাম। ও ঠিক আছে ঠিক আছে, তোমার মাইয়া 2টা তো অনেক বালা। হ, উপরওয়ালার দয়ায় মাইয়া 2টা হইছে। মাইয়া 2টা আমার অনেক ভালা। তা ভাই, এখন কি বাড়িতে যাইবা নাকি? হ, কিছু সবজি কিনা বাড়ির দিকেই যামু। কই গো বউ, এই লও, বাজার কইরা লয়ে আইছি। কই দেখি দেখি, কি নিয়ে এসেছো? এই তো ইলিশ মাছ কিনছি আর সবজি কিনা আনছি। মাইয়া 2টারে ইলিশ মাছ রান্না করে খাইতে দাও, আমি ততক্ষণ একটু মাঠের তে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরো। রান্না শেষ হওয়ার পরে স্নেহা, নেহা, কই তোরা? খেতে আয়। হ্যাঁ মা, আসছি। তুমি খাবারটা বাড়ো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। দিদি, মা খেতে ডাকছে, চল। হ্যাঁ চল, যাচ্ছি। তোরা দুজনে খেয়ে নে, খেয়ে উদ্ধার কর আমাকে। তোর বাবা যে কখন আসবে তার তো ঠিক নেই, তার জন্য হয়েছে আমার জ্বালা। মা, তুমি নেহাকে আমার থেকে বেশি মাছ দিলে কেন? রাগ করছিস কেন? তোর ছোট বোন, আর মনে হলে একটু বেশি খেয়েছে। সব সময় শুধু আমাকে কম দাও। ও সব সময় বেশি খাবে, আমি সব সময় কম খাই। ওকে বেশি বেশি করে দাও। আমাকে তোমরা কিছুই মনে করো না। আমি আর কিচ্ছু সহ্য করব না। আমি বাড়ি থেকেই চলে যাচ্ছি। তুমি থাকো তোমার মেয়েকে নিয়ে, থাকো। আমি চললাম। এই বলে স্নেহা বাড়ি থেকে বেরিয়ে যায়। স্নেহা হাঁটতে হাঁটতে একটি গভীর জঙ্গলের মধ্যে গিয়ে বসে কাঁদতে থাকে। আমি আর বাড়িতে যাব না। কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে কম খাবার দেয়। আমি আর এভাবে বাড়িতে যাব না। কে কাঁদে এই গভীর জঙ্গলে? এই যে মেয়ে, তুমি এখানে বসে কাঁদছো কেন? স্নেহা তখন সব খুলে বলে। এখনো তোমার মা বাবা তোমাকে অনেক ভালোবাসে। তুমি আর এখানে এভাবে বসে থেকো না, তারা তোমার জন্য চিন্তা করতে পারে খুকি। আমি বাড়ি যাব না, আমি এখানেই থাকবো। ওরা কেউ আমার সাথে ভালো ব্যবহার করে না। এমনটা করে না সোনা খুকি, তুমি বাড়িতে যাও। তোমার বাবা মা তোমাকে খোঁজাখুঁজি করছে হয়তো। এই জঙ্গলে আমার যাই হয় হবে, তবু আমি বাড়ি যাব না। ওরা সব সময় আমার সাথে এমন করে। তুমি তাদেরকে ভুল বুঝছো খুকি। এই জঙ্গলে অনেক হিংস্র পশুও থাকে। তাছাড়া
তোমার অনেক বিপদ হতে পারে। আমার যা হয় হবে। আমার সাথে ওরা সবাই প্রতারণা করে। সবাই শুধু নেহাকে বেশি খাবার দেয়। এই জঙ্গলে তুই কোথায় থাকবি আর কি করবি রে? এখানে খাওয়ার তো কিছু নেই। তুমি কি সত্যিই বলছো? সত্যি ওরা আমাকে ভালোবাসে? হ্যাঁ রে খুকি, হ্যাঁ। যা, এবার তুই বাড়িতে যা। তোর বাবা মা তোর জন্য অনেক চিন্তা করছে। হ্যাঁ, আমি বাড়িতে যাই তাহলে। আর এখানে দেরি করিস নে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাবে, তখন আর রাস্তা খুঁজে পাবি না রে। তাহলে আমি আসি। অন্যদিকে স্নেহার বাবা মা তার জন্য চিন্তা করে। তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? তুমি কেন মাইয়াটার লগে এমন করতে গেলা? জানোই তো মাইয়াটা রাগ করবো। কি লেগে মাইয়াটার লগে এমন করলা কও তো? আমার ওরকম করে করা ঠিক হয়নি। এখন কোথায় চলে গেল মেয়েটা? আমরা চলো একটু খুঁজে নিয়ে আসি। হ, তাড়াতাড়ি চলো। তারা খোঁজাখুঁজি করতে করতে এক সময় জঙ্গলের মধ্যে যায়। সন্ধ্যা করে রায় তুই আইলো, মাইয়াটারে এখনো পাইলাম না। মাইয়াটা যে কই গেল? এই অন্ধকারের মধ্যে আমি ওরে কই খুঁজমু? আমার মেয়েটা যে কোথায় গেল? হে বিধাতা, আমার মেয়েটাকে তুমি পাইয়ে দাও। মা, আমার দিদি কোথায় গেল? কেন খুঁজে পাচ্ছি না? ওকে আর খুঁজে পাবো না। একটু ধৈর্য ধর মা, নিশ্চয়ই খুঁজে পেয়ে যাব। মা, আমার দিদির কথা খুব মনে পড়ছে। আমার দিদির কোনো বিপদ হলো না তো? অমন কথা বলিস নি রে মা, আমরা একটু খুঁজে নিশ্চয় পেয়ে যাব তোর দিদিকে। তারা স্নেহাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে পেয়ে যায়। কোথায় চলে গেছিলি মা? তোকে কত খোঁজা খুঁজছিলাম। এমন করে কেউ রাগ করে নাকি? আমার ভুল হয়েছে মা, আমি আর এমন করব না। তোকে অমন করে বলা আমার ঠিক হয়নি রে। তোকে একটু কম দিয়েছি আমি, তুই খেতে একটু বেশি পছন্দ করিস। আমারও ভুল ছিল রে। আমার মাটা, তুই আর রাগ করিস না রে মা। বাড়িতে চল, পেট ভরে ইলিশ মাছ দিয়ে ভাত খাবি। তোর লেগে ইলিশ মাছ আনছি। ইলিশ মাছ দিয়ে ভাত খাবি না? চল, বাড়িতে চল। আমারও ভুল হয়েছে রে দিদি। আমি তোর খাবার সব সময় খেয়ে নিতাম। আমি আর এমন করব না রে। আমার আর কোনো রাগ নেই। বাবা মা, চলো এবার বাড়িতে যাই। হ, চল চল, তাড়াতাড়ি বাড়িতে চল। অনেকদিন আগে হিজলপুর নামক একটি গ্রামে একটি ছেলে তার সৎ মায়ের সাথে বসবাস করত। মা, ও মা, ক্ষুধা লাগছে, কিছু খাইতে দিবা? বলি, কোনো কাজ কি করস নাকি যে তোরে খাইতে দিমু? কিছু খাইতে দাও না গো, আমি কাজ খুঁজা পাইলে কাজ করব মা। এখনকার মতো দিতাছি, এরপর থেকে আর খাওন পাবি না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব মা। খেতে খেতে সুমন মনে মনে বলে, আজ যদি আমার আপন মা বেঁচে থাকতো তাহলে আর এই দিনটা দেখতে হইতো না। আমার মা আমাকে অনেক যত্ন করে খাওয়াতো। তোর খাওয়া হইলে মাঠ থেকে গরুর জন্য কিছু ঘাস নিয়ে আসবি। হইছিস তো বাপের মতো, কোনো কাজ কামের ঠিক নাই। তুমি কোনো চিন্তা করো না মা, আমি সব কাজই কইরা দিব। এইসব কথা বলে সুমন খেয়ে গরুর জন্য ঘাস আনতে যায়। হে উপরওয়ালা, কেন যে তুমি আমাকে এত দুঃখ দিছো? আজ আমি বড়ই অসহায়, কোনো কাজই নাই। কাজ না হইলে তো খাবারও পাবো না। তুমি আমাকে একটা পথ দেখাও। যাই, এবার বরং ঘাস কাইটা নিয়ে যায় বাড়িতে যাই। মা, ঘাস নিয়ে আসছি গরুর জন্য।
ঘাসগুলা গরুরে দিয়ে আয়। ঠিক আছে মা, দিতাছি। পানিও সাথে দিস। সুমন পানি দিতে গেলে পানির পাত্রটি হাত থেকে পড়ে যায়। এই রে, পানির পাত্রটা হাতে থেকে পড়ে গেল, এখন কি হবে? মা তো আমাকে অনেক বকবে। কি হইল রে? ও মা, তুই পানির পাত্রটা ভাঙ্গে দিলি? কোনো কাজই তো ঠিক মতো করতে পারস না। তোর মতো ছেলের এই বাড়িতে কোনো জায়গা নাই। বাইর হয়ে যা বাড়ি থেকে। মা, আমাকে ক্ষমা করে দাও, এমন ভুল আর কখনোই হবে না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। যা, এক্ষুনি বাইর হয়ে যা। যেদিন কাজ করতে পারবি সেদিনই এই বাড়িতে আসবি। সুমন এসব কথা শুনে বাড়ি থেকে চলে যায়। সুমন বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে ভাবে, এখন আমি কি করব? কোথায় যাব? না আছে আমার বাড়ি, না আছে ঘর। দেখি, হাঁটতে থাকি, কোথাও যদি একটা কাজ খুঁজে পাই তাহলে তো ভালোই হবে। এভাবে হাঁটতে হাঁটতে সুমনের অনেক পিপাসা পায়। তখন সে হাঁটতে হাঁটতে একটা খোলা মাঠে এসে পৌঁছায় আর দেখে একটা কুটির। এই কুটিরের ভিতরে কেউ কি আসো? বলছি, কেউ কি আসো নাকি কুটিরে? কে রে বাইরে থাইকা ডাকাডাকি করতাছে? আমি গো ঠাকুমা, আমি কি তোমার কাছ থেকে একটু জল পেতে পারি? হ্যাঁ পাইবা, কিন্তু তুমি কে বাসা? আমার কথা আর শুনো না গো ঠাকুমা, আমি এক অভাগা ছেলে। ও তাই নাকি? তাইলে তুমি আগে জলটুকু খাইয়া প্রাণটা বাঁচাও, পরে আমি তোমার সব কথা শুনতাছি। তুমি আমাকে বাঁচালে গো ঠাকুমা। তুমি কি এই কুটিরে একা একাই থাকো? হ্যাঁ রে বাসা, আমার তো কেউ নাই অমন আপন বলতে। তা তুই এমন একটা অভাগার মতো ঘুইরা বেড়াইতেছস কেন? আসলে ঠাকুমা, হইছে কি, আমার মা নেই। কয়েক বছর আগেই আমার মা মারা গেছে। তারপর আমার বাবা আর একটা বিয়ে করে, আর ওই সৎ মা আমাকে একদমই দেখতে পারে না। তাই তুই এমন কইরা ঘুইরা বেড়াস? না গো ঠাকুমা, আমি আজকে গরুরে জল খাওয়াইতে গিয়া পাত্রটা ভাঙিয়া ফেলছি, তাই আমারে বাড়ি থেকে বের করে দিছে। আমি এখন কোনো উপায় খুঁজে পাইতাছি না। কি করব, কোথায় যাব, আর কোথায় বা থাকবো? তুই কোনো চিন্তা করিস না রে বাপ, তুই আমার কাছেই থাকতে পারবি। তোমার কাছে থাকলে কি আর হবে ঠাকুমা? আমাকে তো কিছু আয় রোজগারও করতে হবে। আমার কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে থাইকা আয় রোজগার করতে পারবা। তোমার যেহেতু থাকার জায়গা নাই। কিন্তু ঠাকুমা, আমি এখানে কি করব? আমাকে কে কাজ দিবে তুমি বলো? আমার কাছে একটা বুদ্ধি আছে। আমাকে একটু বলো তো, কি বুদ্ধি? শোন বাসা, আমার কাছে কিছু লাউয়ের বীজ আছে। তাই নাকি? কিন্তু লাউয়ের বীজ দিয়ে আমি কি করব? শোন, এই লাউয়ের বীজগুলা আমার বাড়ির সামনে এই যে এত বড় খোলা মাঠ, এইখানে লাগাইয়া দিবি। দেখবি কয়েকদিন পর অনেক সুন্দর সুন্দর সোনালি লাউ ধরছে। ঠাকুমা, তোমার তো অনেক ভালো বুদ্ধি আছে দেখছি। এই লাউ যে সেই লাউ নয় রে বাসা, এই লাউ আমরা বিক্রি কইরা অনেক লাভবান হমু। আর এই লাউয়ের বিসি আমার মা আমারে দিছিল। তোমার মায়ের দেওয়া লাউয়ের বীজ এখনো আছে? আর এগুলি দিয়ে কি লাউ গাছ হবে, বা এতে কি কোনো লাউ ধরবে? ধরবে রে ধরবে, এইটা আমার মায়ের দেওয়া বিশেষ লাউ। তুই লাগাবি, এইটা কয়েকদিনের মধ্যেই দেখবি লাউ ধরতে শুরু করছে। তুমি যখন বলছো, তাহলে আমি এই লাউয়ের বীজগুলি একবার লাগাই দেখি। সুমন ঠাকুমার কথা মতো সব লাউয়ের বীজগুলো সুন্দর করে লাগিয়ে দেয়। রাতের বেলা কি রান্না করছো গো ঠাকুমা? তোর লাইগা সুন্দর কইরা মাছ রাঁধছি রে। তুমি অনেক ভালো ঠাকুমা। জানো ঠাকুমা, আমাকে এরকম আদর কেউই করে না। আমি আসি তোর পাশে, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ গো ঠাকুমা,
তুমি একরকমে আমার প্রাণটা বাঁচাইছো। অমন কইরা কইস না রে, তোর মতো আমারও একটা নাতি নাতনি থাকতে পারতো, তাই না? তা তো ঠিকই বলছো। কয়েকদিন পরে দেখ দেখ কি সুন্দর লাউয়ের চারা গজাইছে। হ্যাঁ গো ঠাকুমা, ঠিকই তো বলছো। আর কয়েকদিন পরেই তো দেখবা লাউ ধরবে। আজকাল তো বাজারে বড় লোকেরা লাউয়ের পাতাও কিনতে আসে যায়। যা, কয়টা লাউয়ের পাতা না হয় বিক্রি কইরা আয়, কিছু পয়সা পাবি। তুমি ঠিকই বলছো, আমি এখনই যাইতাছি। লাউয়ের পাতা নেবেন? লাউয়ের পাতা আমার কাছে কচি কচি লাউয়ের পাতা আছে। লাউয়ের পাতা নিবেন? লাউয়ের পাতা। এই ছেলে, আমাকে কিছু লাউয়ের পাতা দে তো। এই নেন কাকা। এই লাউয়ের পাতা ভালো হবে তো? আপনি কোনো চিন্তা করেন না কাকা, এই লাউয়ের পাতা খাইলে আপনার আবারও এই পাতা খাইতে মন চাইবো। তাই এই এক আটি লাউয়ের পাতার দাম কত? কাকা বেশি না, 1.5 টাকা মাত্র। এই নে, 1 টাকা রাখ। এভাবে সুমন সব লাউ পাতা বিক্রি করে কিছু টাকা উপার্জন করে। কয়েকদিন পরে গাছে অনেক সুন্দর সুন্দর লাউ ধরতে থাকে। ঠাকুমা, ঠাকুমা, দেখো আমাদের লাউ গাছে কত সুন্দর সুন্দর লাউ ধরছে। তা তো ধরবই, তুই কয়দিনে যা পরিশ্রম করছিস, গাছে দেখবি লাউগুলা খাইতেও অনেক ভালো হইব। তাই যেন হয় গো ঠাকুমা, তাই যেন হয়। লাউগুলা তো বেশ বড় বড় হইল রে, কালকে গিয়া বেচা রাইখা আসিস কিছু লাউ। আচ্ছা ঠিক আছে ঠাকুমা। কি গো ঠাকুমা, তুমি কি এবার লাউ গাছ লাগাইছো? আর কি সুন্দর সুন্দর লাউ ধরছে, ও মা। হ্যাঁ রে, এইবার কিছু লাউ ধরছে, এইবার একটু খাইয়া পইড়া আমরা দুজনে বাঁচতে পারমু। যেই ছেলেটা তোমার কাছে থাকে, ওই ছেলেটা কে গো? আমার এক নাতনি হয়, আমরা দুইজন মিলা এই লাউ চাষ করছি। তাইলে তোমার নাতনি রে আমার একটা লাউ দিতে কইও কিন্তু। হ্যাঁ, কমুনি। ঠাকুমা দেখো, এই লাউগুলি তুলছি, এবার এগুলিরে বিক্রি করতে হাটে নিয়ে যাব। ওইগুলা থেকে আয়নারে একটা লাউ দিয়া দে তো। এই নাও তোমার লাউ, ধরো। তোমারে অনেক ধন্যবাদ। তারপর সুমন লাউ বিক্রি করতে বাজারে যায়। লাউ নিবেন গো? লাউ আমার কাছে বড় বড় লাউ আছে, কচি কচি লাউ আছে আমার কাছে। লাউ নিবেন গো? লাউ। এ ভাই, আমাকে একটা লাউ দাও তো। এই নেন ভাই আপনার লাউ। তা লাউয়ের দাম কত ভাই? বেশি না, মাত্র 2 টাকা। এভাবে সুমন সব লাউ বিক্রি করতে থাকে। এত সুস্বাদু লাউয়ের কথা সারা গ্রামে ছড়িয়ে যায় আর মানুষের মুখে মুখে হয়ে যায়। জানিস ভাই, গ্রামের ওই পারে যে একটা ঠাকুমা থাকে না, তার নাকি অনেক সুন্দর সুন্দর লাউ গাছ হইছে, আর সেই লাউ নাকি খেতেও অনেক অসাধারণ। তাই নাকি ভাই? আমিও তো শুনছিলাম। চল গিয়া দেখি কি লাউ ধরছে, আর লাউ যদি ভালো হয় তাহলে আসার সময় নিয়ে আসবো। হ ভাই, চল চল। ঠাকুমার অনেক গুণ আছে বুঝলি, তা না হইলে এই বয়সে এত সুন্দর লাউয়ের গাছ চাষ করতে পারে। তুমি ঠিকই কইছো। তারপরে আবার ঠাকুমার সাথে যে ছেলেটা থাকে সেও অনেক ভালো। ঠাকুমা, ও ঠাকুমা, তোমার গাছে নাকি খুব সুন্দর সুন্দর লাউ ধরছে, তাই দেখতে আসলাম। দেও, আমাদের দুইজনকে 2টা লাউ দিয়া দাও দেখি। এইদিকে আসেন ভাই, আমি দিতেছি আপনাদেরকে লাউ। লাউ যে দেখতে হইছে না, আজ বাজার থেকে চিংড়ি মাছ নিছি, বোরে কমু লাউ চিংড়ি রান্না করতে আজ। হ্যাঁ, আপনাদের খুশি তো আমাদের অনেক ভালো লাগে। চল চল, এবার বাড়ির দিকে যাওয়া যাক। এভাবে সুমন লাউ চাষ করে অনেক টাকা উপার্জন করে আর ঠাকুরমার সাথে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।